আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 16 নম্বর আর 17 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এই বিখ্যাত প্রবাদটার কথা আমরা সবাই জানি। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সময় তার নিজ গতিতে চলবেই, কারোর জন্যই সে দেরি করবে না। দিন, মাস, বছর চোখের পলকে ছুটে যায়। আমরা চাইলেও সময় স্রোত বেঁধে রাখতে পারি না। তারা তাদের আপন গতিতে চলে যায়। জীবনে যে সময়ের গুরুত্ব দেয় সেই জীবনে উন্নতি করতে পারে। তারপরও মাঝে মাঝে সময় থমকে যায় আমাদের কাছে। মির্জা কুটির বেশ কিছুদিন কেটে গেছে। এর মধ্যে মির্জা কুটির দা স্তব্ধ হয়ে আছে। কারো মুখে কোনো হাসি নেই। হাসি খুশি নামক বস্তুটা এই বাড়ি ছেড়ে চলে গেছে। উষা সবসময় নিজেকে ঘরবন্ধ করে রাখতে পছন্দ করে। ঈশান আগের মতো ঝগড়া করে না। সারাদিন বাড়িটা নিশ্চুপ হয়ে থাকে। সবাইকে এই অবস্থায় দেখতে পারছে না অর্ণব ও আদিল। বাড়িটা কেমন জানি একটা ঘুমট আবহাওয়ায় বিরাজ করছে। খাবার টেবিলে বসে প্লেটে খাবার নাড়াচ্ছে আদিল। নুহা খাবার সার্ভ করছে। অর্ণব কিছু একটা মনোযোগ সহকারে ভাবছে। আদিল বলল, কি ভাবছো ভাইয়া? অর্ণব বলল, কোথায় কিছু না। ভাবনা থেকে বেরিয়ে এলো। আদিল বলল, বোনও তো কয়েকদিন ধরে কিছুই মুখে দিচ্ছে না, আর রুম থেকেও কম বের হচ্ছে। কারোর সাথে কোনো কথা নেই, সবাই তো স্তব্ধ খেয়ে আছে। আমি ওদেরকে এই অবস্থায় দেখতে পারছি না ভাইয়া। অর্ণব বলল, আমাদেরকে ওদের সাথে কথা বলতে হবে। আদিল বলল, আমারও তাই মনে হচ্ছে। নোহা বলল, জি মেজু ভাইয়া বলুন। আদিল বলল, খেতে বসে পড়ো আমাদের সাথে। নোহা বলল, আমি পরে খেয়ে নিব, আপনারা খেয়ে নিন। অর্ণব বলল, তুমি বরঞ্চ উষার সাথে খেয়ে নিও। নোহা বলল, আচ্ছা, আমি বোনের সাথে খেয়ে নিব। এমন সময় বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। গাড়ি থেকে নামলো মাসফি ও তার চাচা আরাফ শিকদার। আরান ও ঝিকু কিছু সময়ের জন্য সিলেটে গিয়েছিল, সেখানে তাদের কাজ আছে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো দুজন। অর্ণব আদিল খুব অবাক হলো আরাফ শিকদারকে দেখে। সচরাচর তিনি মির্জা বাড়িতে আসেন না। আদিল বলল, আসসালামু আলাইকুম চাচা। আরাফ বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে আদিল বাবা যে, কি খবর, কেমন আছো? আদিল বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরাফ বলল, আল্লাহর রহমতে ভালোই আছি। মাসফি বলল, কেমন আছেন অর্ণব ভাই? অর্ণব বলল, আল্লাহর দোয়ায় আছি, কোনো রকম বেঁচে আছি, এটাই বেশি নয় মাসফি। আরাফ বলল, কেমন আছো অর্ণব? অর্ণব বলল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আরাফ শিকদার আজ গরিবের কুটিরে কি মনে করে? আরাফ বলল, বড়লোক কি আমি? তোমরা হচ্ছ দেশের নামকরা বিজনেসম্যান, আমি গরিব সাধারণ মানুষ। বড়লোকের বাড়িতে গরিবের আশা মানে নাকি? অর্ণব বলল, তা হতে যাবে কেন? বড়লোক বলে লজ্জা দিবেন না। আপনি সাধারণত আমাদের বাড়িতে আসেন না, তাই আর কি বললাম। আদিল বলল, মাসফি ও চাচা আপনারা বসুন। অর্ণব বলল, দাঁড়িয়ে কি করছেন, বসুন আপনারা। নোহা বলল, হ্যাঁ ভাইয়া। অর্ণব বলল, মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করো। নোহা বলল, ঠিক আছে ভাইয়া। অর্ণব আরাফ শিকদারের সাথে হাত মেলালো। তারপর সবাই একসাথে সোফায় বসলো। আরাফ শিকদার চোখ ঘুরিয়ে পুরো বাসাটা দেখতে লাগলো। আরাফ বলল, ওরূপের কথাটা শুনে অনেকটাই খারাপ লাগছিল, তাই না এসে পারলাম না। ছেলেটা বড্ড বেশি ভালো ছিল। আজকাল ওর মতো ছেলে পাওয়া যায় না। নিজের ভাইয়ের দায়িত্ব ওরূপ ঠিক মতোই পালন করেছে। বোনের জন্য নিজের জীবন বিলিয়ে দিল। বোনকে কতটা ভালোবাসলে একটা মানুষ তার নিজের জীবনকে তুচ্ছ করে বোনকে বাঁচায়, তা ওরূপকে দেখে বোঝা যায়। আদিল বলল, সেই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, কখনো ওকে নিজের ভাইয়ের থেকে অন্য চোখে দেখিনি। আমরা ওরূপকে চিনতে ভুল করিনি। আমাদের ভাই বোনের জন্য সবসময় নিজের জীবনকে বাজি রেখেছে। আমাদের বোনের জন্য একটা ঢাল ছিল সে। ওর জন্য বোনের দিকে কেউ তাকাতেও সাহস পেত না। অর্ণব বলল, আমরা সব সময় মনে করতাম আমরা 5 ভাই 1 বোন। আমাদের মতো ওরূপ বনুকে ভীষণ ভালোবাসতো, আমাদের থেকে বেশি ভালোবাসতো। নয়তো কেউ বনুর জন্য নিজের জীবন বাজি রাখতে পারেনি। সেই কাজটা ওরূপ করে দেখালো। নিজের বোনের দায়িত্ব পালন করতে নিজের জীবন শেষ করতে পারতো না। ওরূপ মরে গিয়ে নিজেকে আদর্শ ভাই হিসেবে পরিচয় দিয়ে গেল। আজ যদি ওরূপ নিজের গায়ে গুলি না লাগতো, তাহলে আমাদের বোনও আমাদের মাঝে থাকতো না। অর্ণব ও আদিল মুখ ডেকে কান্না করতে লাগলো। নুহা ট্রলি ভর্তি খাবার এনে তাদের সামনে রেখে গেল। মাসফির মনটাও আজ খারাপ। আরাফ শিকদার আফসোস করতে করতে ওরূপের জন্য বলল। মাসফি বলল, আপনারা প্লিজ ভেঙে পড়বেন না। কতটা ভালোবাসলে নিজের জীবনকে তুচ্ছ করে এরকম কাজ করা যায়? ওরূপকে না দেখলে আমিও জানতে পারতাম না। সত্যি ওরূপ মারা গিয়ে নিজেকে সার্থক করে গেল। আমি কতবার ওকে কিনতে চেয়েছি, কিন্তু টাকার লোভ ওকে আপনাদের থেকে দূরে সরাতে পারেনি, বরং আমার লোককে মেরে গুম করে ফেলেছে।
আরাব বলল, আমাদের ওরূপের মৃত্যুর খবর শুনে অনেক খারাপ লেগেছে। আহারে, অনেক ভালো ছেলে ছিল। আল্লাহ ভালো মানুষকে বেশি দিন পৃথিবীতে রাখে না, খারাপ মানুষগুলোকে আল্লাহ দেরিতে নেয়, অথচ ভালো মানুষকে এইভাবে তাড়াতাড়ি নিয়ে যায়। দোয়া করি আল্লাহ যাতে ওরূপকে জান্নাত নসিব করে। আদিল বলল, আপনি ঠিক বলেছেন, ভালো মানুষকে আল্লাহ জলদি নিয়ে যায়, তবে খারাপ মানুষকে কেন নেয় না জানেন চাচা? আল্লাহ খারাপ মানুষকে এই জন্য তাড়াতাড়ি নেয় না, কারণটা হলো আল্লাহ বিশ্বাস করেন তার বান্দারা হয়তো তার কাছে ক্ষমা চাইবে, সে আশায় আল্লাহ তাদেরকে দেরিতে নেয়। আমরা গুনাহ করতে করতে হাঁপিয়ে যাব, কিন্তু আল্লাহ ক্ষমা করতে করতে হয়রান হবে না। তিনি অসীম দয়ালু। তাই আমাদের উচিত আমাদের সকল খারাপ কাজ থেকে তওবা করে গুনাহ থেকে পানাহ চাওয়া, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসা। অর্ণব বলল, তুই একটা কথা ভুল বললি আদি, আমাদের যতদিন হায়াত আছে আমরা ততদিনই বাঁচবো। 1 মিনিট বেশিও নয়, 1 মিনিট কমও নয়। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। আমরা জানি না কোথায় আমাদের মৃত্যু লেখা আছে। ভালো মানুষ পৃথিবীতে কম বাঁচে আর খারাপ মানুষ বেশি দিন বাঁচে, এই কথাটা কোথাও লেখা বা বলা নেই। তোর এসব ধারণা পাল্টানো দরকার। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলার দরকার নেই। তবে এটা সত্যি, আল্লাহ উদ্গ্রীব হয়ে থাকে কখন তার বান্দা 2 হাত তুলে তার কাছে মাপ চাইবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। নিশ্চয়ই আল্লাহ অসীম দয়ালু ও ক্ষমাশীল। আরাব বলল, কে বা কারা গুলি করেছে তা জানতে পেরেছো? আদিল বলল, এখনো জানতে পারিনি, তবে খুব শীঘ্রই জানতে পারবো। আমার ভাইয়ের থেকে কষ্টদায়ক মৃত্যু তাকে উপহার দিব। অর্ণব বলল, কাউকে ছাড়বো না। এর পিছনে যার বা যে হাত আছে তাকে আমাদের বোনের পিছনে লাগা ও আমাদের ভাইকে মারার সাহস বুঝিয়ে দিব। তিলে তিলে শেষ করে দিব তাকে। আরাব বলল, উষা মামনিকে দেখছি না যে, সে কোথায়? মাসফি বলল, ঈশাত ঈশান তাদেরকেও তো দেখছি না, ওরা কোথায় ভাইয়া? অর্ণব বলল, বনু কয়েকদিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ঈশাত ঈশান অনেক বড় একটা শখ পেয়েছে। আসলে 3 জন প্রায় সমবয়সী ছিল, একসাথে উঠা বসা অরূপের সাথে, তাই এখনো ওর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। আর বনু তো অরূপের শোকে পাথর হয়ে গেছে। আমি ওদের এইভাবে দেখতে পারছি না। আদিল বলল, আপনারা খাবার নিচ্ছেন না কেন? মাসপি নাও, চাচা আপনিও খাবার নিন। আরাব বলল, আমি কিছু মুখে দিব না, আজ উঠি, আমার আবার আজকে একটা কাজ আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, যদি একবার দেখা করে না আসি তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। তাই জরুরি মিটিং পিছিয়ে তোমাদের সাথে দেখা করতে আসলাম। মাসপি 2 দিন ধরে বলছিল আমারও সময় হয়ে ওঠেনি, আজকে একটু সময় পেলাম তাই চলে এলাম। আদিল বলল, সে কি কথা, তাই বলে কিছু মুখে দিয়ে যাবেন না? বিষয়টা ভালো দেখায়। আরাব বলল, আজ নয় আরেকদিনই সে খেয়ে যাব। অর্ণব বলল, তাই বলে কিছু একটা মুখে তো দিবেন। মাসপি, তুমিও তো কিছু মুখে দিলে না। মাসপি বলল, না ভাইয়া, আমার হাতে সময় নেই, অন্যদিন এসে খেয়ে যাব। আরাব বলল, আসছি আদিল বাবা আর অর্ণব বাবা, নিজেদের খেয়াল রেখো, উষা মায়ের যত্ন নিও। গাড়ি পর্যন্ত আদিল ও অর্ণব এগিয়ে দিয়ে আসলো। মাসপি গাড়িতে ওঠার সময় ওদের দিকে একটা রহস্যময় হাসি দিল। মাসফির হাসির সাথে সাথে অর্ণব ও আদিলও মুচকি হাসলো, যার মানে ওরা 3 জন ছাড়া আর কেউ বুঝলো না। 2 দিন পর সারা ড্রয়িং রুম জোরে দৌড়াচ্ছে অরূপ, ঈশাত, ঈশান, ওদের পিছনে পিছনে উষা। আজকে 3 ভাইয়ের মধ্যে যাকে পাবে তাকেই আলু ভর্তা বানাবে। উষা গিয়েছিল ইউটিউব দেখে রান্না করতে, বেচারি শান্তি মতো কাজও করতে পারেনি। উষা তো রান্নার কোনো জিনিসপত্র চিনে না, সেই সুযোগ কাজে লাগিয়ে 3 ভাই উল্টো পাল্টো মশলা দেখিয়ে উষার রান্নার রেসিপির পুরো 13টা বাজিয়ে দিয়েছে। এত শখ করে রান্না করতে গিয়েছিল, কিন্তু বাদরগুলোর কারণে তা আর হলো না। তাই এখন খুন্তি হাতে তাদের পিছনে ধাওয়া করছে। উষা বলল, দাঁড়াও, আজকে তোমাদের আমি চাটনি বানাবো, তারপর রোদে শুকাতে দিব বয়মে পরে। পাজি বজ্জাতগুলো আমার পুরো রান্না খারাপ করে দিয়েছে, আমায় ভোলাবালা পেয়ে উল্টা পাল্টা মশলা দেখিয়ে রান্নার পুরো 13টা বাজিয়ে দিয়েছে। কোথায় শিখিয়ে দিবে তা না করে পুরো 13টা বাজিয়ে দিয়েছে আমার রেসিপির। এখন আমি তোমাদেরকে এসব খাওয়াবো। অরূপ বলল, আমার কোনো দোষ নেই বনু, আইডিয়াটা ছোট ভাইয়ের ছিল। ঈশান বলল, আমি কিছু করিনি, সব দোষ ঈশাতের। ঈশাত বলল, আমি কিছুই জানি না। উষা বলল, তোমরা কি করে জানবে, তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা, তোমাদের মতো ভদ্র ছেলে একটাও নেই। শয়তানগুলো, তোমাদের আমি হারে হারে চিনি। ঈশান বলল, ঈশাত, এভাবে সারাদিন দৌড়াদৌড়ি করলে এনার্জি সব ফুরিয়ে যাবে, সকাল থেকে পেটে কিছুই পড়েনি। অরূপ বলল, ডাইনিং টেবিলের সব খাবার, এত এত খাবার কে সাবার করলো ভাই? অবাক চোখে তাকিয়ে কথাটা বলল। ঈশান বলল, সেই কখন খেয়েছি, এতক্ষণ কি পেটে থাকে নাকি? সেই কবেই তো হজম হয়ে গিয়েছে। ঈশাত বলল, জোরে দৌড়া, নয়তো বোনের হাতে খুন্তির বাড়ি খেতে খেতে এমনিতেই পেট ভরে যাবে। উষা বলল, না, এভাবে আর হবে না, এভাবে আমি কিছুতেই ধরতে পারবো না, এখন ইমোশন কাজে লাগাতে হবে, দেখাচ্ছি মজা তোমাদের। মনে মনে শয়তানি হাসি দিল। 3 ভাই বোনের ড্রয়িং রুমে কয়েকবার চক্কর দেওয়া হয়ে গেছে, অনেকটা হাঁপিয়ে গেছে। হঠাৎ পিছনে উষা কিছু একটার সাথে বেজে ইচ্ছে করে পড়ে গিয়ে ভেবে করে কাঁদতে লাগলো। 3 ভাই ছুটে এলো,
উষা বলল, ও মা গো, আমার কোমরটা বোধ হয়ে গেল গো, কে কোথায় আছো গো, আমায় ওঠাও, অনেক ব্যথা পেয়েছি। ঈশাদ বলল, কি হয়েছে বনু? অরূপ বলল, বনু, ব্যথা পেলি কি করে? সাবধানে চলাফেরা করতে পারিস না? ঈশান বলল, কানি কোথাকার, চোখ কি কপালে তুলে হাঁটিস নাকি? শুকনোর মধ্যে ব্যথা পাস কি করে? উষা বলল, আমি ব্যথা পেয়েছি, তারপরও আমায় বকছিস? ব্যথা তো আমি তোদের জন্যই পেলাম, আমার কোমরের হাড্ডি বোধহয় ভেঙে গিয়েছে। এখন যদি আমার জিবরান আমাকে বিয়ে করতে না চাই, বলে এই মেয়েকে কে বিয়ে করবে, আমি বিয়ে করব না, তাহলে আমার কি হবে? আমি তো পুরো শেষ হয়ে যাব। অরূপ বলল, চুপ কর, একদম অলক্ষণে কথা বলবি না, তোর কিছুই হবে না, তোর 5 ভাই তোর কিছুই হতে দিবে না, আমি কোলে করে নিয়ে যাচ্ছি। ঈশাদ বলল, আমি ফার্স্ট এড বক্সটা আনছি। ঈশান বলল, অরূপ ভাই, তুই ওকে মুটকিটাকে সোফায় নিয়ে যা, দেখিস ওকে তুলতে গিয়ে তোর কোমরের হাড্ডিটা আবার ভেঙে না যায়। উষা বলল, কি বললি তুই? আমি মুটকি? তবে রে পাজি শয়তান, তোর একদিন কি আমার যতদিন লাগে। উষা ছুটে ঈশানকে মারতে এলো। উষা ভুলে গিয়েছিল ও এখন ব্যথার অভিনয় করছে। অরূপ ও ঈশান ব্যাপারটাই খেয়াল করে না, পালিয়ে কোমরে হাত রেখে ব্রুকুসকে ওর দিকে তাকালো। উষা বলল, এভাবে কি দেখছিস? অরূপ বলল, তুই নাকি ব্যথা পেয়েছিস? ঈশান বলল, তোর কোমরের হাড্ডি নাকি ভেঙে গেছে। উষা বলল, ও হ্যাঁ, আমি তো অনেক ব্যথা পেয়েছি, আমার কোমরের হাড্ডি তো সত্যি ভেঙে গেছে, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আসলে হয়েছে কি? আমতা আমতা করে কথাটা বলল। ঈশান বলল, তুই নাকি কোমরে ব্যথা পেয়েছিস। অরূপ বলল, তোর কোমরের অবস্থা নাকি নাজেহাল, এখন হাঁটছিস কি করে? উষা বলল, আসলে হয়েছে কি? আসলে ভাইয়েরা। উষার সামনে এগোতে লাগলো ঈশান আর অরূপ। ওরা দুজন উষার চালাকি ধরে ফেলেছে। ওদের সামনে আসতে দেখে উষা উল্টো দিকে দৌড়। ওকে আর পাইকে অরূপ আর ঈশান দুজনে শব্দ করে হেসে উঠল। ঈশাদ ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে তারপর ব্যস্ত হয়ে গেল আর জিজ্ঞেস করলো, বনু কোথায়? ঈশাদ বলল, বনু কোথায়? অনা ব্যথা পেয়েছে, তোরা বনুকে এইভাবে যেতে দিলি কেন? এবার তো আবার গিয়ে ব্যথা পাবে। আমি বক্স নিয়ে এলাম, বনু কোথায় গেল? ঈশান বলল, তুই এত হাইপার হইস না তো, বনুর কিছুই হয়নি, আমাদের সাথে চালাকি করছিল, আমরা ধরে ফেলেছি, তারপর দৌড়ে পালিয়েছে। অরূপ বলল, তুই ওকে পুরো ঘটনাটা খুলে বলতো। অরূপ ঈশাদকে সবকিছু খুলে বলল। 3 ভাই একসাথে হাসছে। ওদের বোন ওদেরকে শায়েস্তা করতে এসে নিজের ফাঁদে নিজে পরে দৌড়ে পালিয়েছে। উষা এক দৌড়ে নিজের রুমে এসে হাফ ছাড়লো। আরেকটু থাকলে ওর ভাইয়েরা কি করতো তাই মনে মনে ভাবছে। উষা বলল, ইস, ধরা পড়ে গেলাম, নিজের ফাঁদে নিজেই পড়লাম, শয়তানগুলো সবকিছু বুঝে যায়। বজ্জাতের নাতি, ইঁদুরের দোলা বাই ফাজিল, এদের জন্য আমি ঠিকমতো রান্না করতে গিয়েও শান্তি পাইনি। একটু ভেবে তারপর বলল, আমি দৌড়ে পালালাম কেন? আমি তো ওদের পিছু নিয়েছিলাম, আমার হাতে এখনো খুন্তি আছে, দেখেছ আমি সবকিছু ভুলে গিয়েছি, আমাকে বোকা বানালো, ভয় দেখানোর কথা ছিল আমার, আর আমি ভয় পেয়ে চলে এলাম। দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি আমি। বিড়বিড় করে কথাগুলো বলে চেনা পিছন ঘুরলো। হাত লেগে কাঁচের গ্লাসটা টেবিল থেকে পড়ে গেল। গ্লাস ভাঙার শব্দে তার ধ্যান ভাঙলো। এত সময় ধরে সে পুরনো স্মৃতিগুলো মনে করছিল। বারান্দা থেকে উকি দিয়ে দেখলো ওর কুকুর ছানাটা গ্লাস ফেলে দিয়েছে। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো। অরূপকে খুব মিস করছে উষা, সবকিছু থমকে গেছে ওর কাছে। দরজার বাইরে অনেক সময় ধরে অর্ণব ও আদিল দাঁড়িয়ে আছে। বোনকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ওর সাথে কথা বলতে এগিয়ে এসেছে। একটা সত্য জানাতে চাই 2 ভাই উষাকে। ঈশাদ ঈশানও অরূপের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছে। ভাই বোনের এমন পরিস্থিতি মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত ওদের জানানোর ডিসিশন নিয়ে এসেছে বড় 2 ভাই। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দরজার দিকে ঢুকলো। বোনের পাশে এসে দাঁড়ালো অর্ণব ও আদিল। গাল বেয়ে চোখের পানি পড়ছে উষার। আদিল আলতো হাতে বোনের চোখের পানি মুছে দিল। আদিল বলল, বনু। উষা বলল, তোমরা এইখানে কি মনে করে ভাইয়ু? চোখের পানি মুছে কৃত্রিম একটা হাসি দিল উষা। অর্ণব বলল, তোর সাথে কিছু কথা ছিল। উষা বলল, হ্যাঁ বড় ভাইয়ু বলো। আদিল বলল, আমাদের সাথে তুই এখন ঈশাদ শান, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা আশ্চর্য কিছু দেখাবো। অর্ণব বলল, আমরা তোমাদের কাছে একটা সত্যি লুকিয়েছি, যেটা করা আমাদের একদম উচিত হয়নি, আমরা তোমাদের এভাবে মেনে নিতে পারছি না। উষা বলল, কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিল বলল, আমরা এখন বেরোবো। উষা বলল, কোথায়? অর্ণব বলল, আমাদের বাগান বাড়ি, সেখানে কাজ আছে। উষা বলল, আমার এখন ভালো লাগছে না, তাই কোথাও যেতে পারবো না, প্লিজ তোমরা আমাকে এখানে একা ছেড়ে দাও, আমি এখন একা থাকতে চাই। আদিল বলল, তোকে আমাদের সাথে যেতে হবে, নইলে তুই এই অবস্থা থেকে বের হতে পারবি না। অর্ণব বলল, তৈরি হয়ে নে, আমরা এক্ষুনি বের হব। উষাকে কিছু বলতে না দিয়ে হন হন করে বের হয়ে গেল বড় 2 ভাই। সময় রাত 10টা। ঢাকার এই সময় ব্যস্ত মানুষে ঘেরা এই আনাগোনা। রাস্তাঘাটে মানুষের ভিড় ভালোই আছে। গাড়ির জানালায় মাথায় হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে উষা। ওর সাথে ঈশান ঈশাদ চুপ করে বসে আছে।
মুখটা মলিন হয়ে আছে। আদিল ড্রাইভ করছে আর পাশের সিটে অর্ণব বসা। গন্তব্য এখন বাগানবাড়ি। পেছনের সিটে ভাই বোনের এরকম ভাবলে সিন বসে থাকা ভালো লাগছে না অর্ণব ও আদিলের। অন্য সময় হলে এতক্ষণ গাড়িতে ধুমচে মারামারি হতো তিন ভাই বোনের মাঝে। ঈশাত ঈশান বোনের সাথে লেগেই থাকতো, আর ওষাও বড় দুই ভাইয়ের কান ধরে ফেলতো বিচার দিতে দিতে। কিন্তু আজ চুপ, স্তব্ধ খেয়ে আছে পরিবেশটা। বড় দুই ভাই মুচকি মুচকি হাসছে। হাসার কারণটা হলো বাগানবাড়ি গিয়ে তিন ভাই বোন যা দেখবে তাতে তারা আবার নিজের রূপে ফিরে আসবে। ঘন্টাখানিক পর বাগানবাড়ি এসে পৌঁছালো। গাড়ি থেকে নামে সদর দরজার বিশাল বড় তালা খুললো। ঈশাত ঈশান উষা ভাইদের কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে বাগানবাড়ি কেন এলো? সবার মাঝে এই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গেটের একজন দারোয়ান আর একজন মালিক ছাড়া এই বাড়িতে আর কোনো মানুষ নেই। তালা খুলে ভিতরে ঢুকলো সবাই। ঈশাত বলল, বাহ, ভেতরের পরিবেশটা তো বেশ পরিপাটি। ঈশান বলল, হঠাৎ এইখানে নিয়ে আসলে কেন ভাইয়ারা? অর্ণব বলল, একটু পরেই বুঝতে পারবে। আদিল বলল, ভাইয়া দরজাটা লাগিয়ে দিব? অর্ণব বলল, দরজা লাগিয়ে লক করে দে, আমরা রাতের খাবার এইখানেই খাবো। ঈশাত বলল, রান্না করবে কে? ঈশান বলল, পাগল হয়ে গেছো তোমরা? মানুষ নেই, কোনো জোগাড় নেই, রান্না কোনো ব্যবস্থা নেই, তোমরা বলছো রাতে এইখানে খাবো। আদিল বলল, খাওয়ার সময় দেখিস, এখন কথা না বলে উপরে চল, উপরে গিয়ে দেখি। উষা বলল, তোমরা আমাদের সত্যিকারের বড় ভাইও সেজো ভাইও তো, নাকি আমাদের বড় ভাইয়ের শত্রু? তোমরা যদি আমাদের শত্রু হও তাহলে আমাদের ভাইওরা কোথায়? তোমরা আমাদের ভাইওর চেহারা লাগিয়ে এসেছ, আমাদের এখানে মেরে ফেলে রেখে যাবে? অর্ণব বলল, দূর ভনু, এসব কি বলিস? চল উপরে চল। উষা বলল, উপরে নিয়ে গিয়ে মেরে ফেলবে আমাদের, আমরা যাব না। সেজো ভাইও, ছোট ভাইও, চল পালা এখান থেকে, এরা আমাদের ভাই নয়, আমাদের মেরে ফেলতে এখানে নিয়ে এসেছে। আদিল বলল, কেউ উল্টাপাল্টা কথা বলছিস বনু, আমরা তোদের ভাই, এবার দয়া করে উপরে চল। পাঁচ ভাই বোন উপরে উঠে গেল। একটা শোকেসের সামনে এসে দাঁড়ালো। শোকেসের পেছনে হাত দিয়ে অর্ণব স্পর্শ করতে শোকেসটা ফাঁক হয়ে গেল। সেখানে একটা গুপ্ত দরজা দেখা দিল। অর্ণব পাশে একটা ফুলদানিতে হাত রাখতেই দরজাটা খুলে গেল। দরজার অপর পাশে বিশাল বড় একটা রুম, পুরো পরিপাটি করে রাখা সবকিছু। বিছানায় ল্যাপটপ দেখে বেশ অবাক হলো ঈশাত ঈশান ও উষা, কিন্তু খুব খুশি মনে অর্ণব ও আদিল পাশে থাকা সোফায় আরাম করে বসলো। উষা বলল, কে থাকে এখানে ভাইয়া? ঈশান বলল, কার কাছে নিয়ে এসেছো তোমরা আমাদের? ঈশাত বলল, দেখ শান, কফির মুখ থেকে এখনো ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কেউ মাত্র কফির মুখ থেকে কফি তৈরি করে খেয়েছে। ঈশান বলল, আমার কাছে সবকিছু রহস্যজনক লাগছে, কে থাকে এখানে? দরজায় বিশাল তালা, বাইরের রুমে বাইরে এত সিসিটিভি, কিরকম খটকা লাগছে। ঈশাত বলল, তোমরা হাসছো কেন? উত্তর দাও। উষা বলল, ভাইও, আমার মনে হচ্ছে এটা আমাদের ভাই নয়, দেখিস আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদের এইখানে আমাদের ভাই সেজে এসেছে। ঈশান বলল, চুপ কর, কি বলছিস? তোর মাথা সত্যি গেছে বনু, তোকে ডক্টর দেখাতে হবে। উষা বলল, ভালো কথা বললাম তো ভালো লাগলো না, এই জন্য বলে ভালো করলে ভালো নেই, সালাম করলে দোয়া নেই, বিপদে পড়লে বুঝবি মজা, তখন আবার বলিস কেন বোনের কথা শুনলাম না। আদিল বলল, তোরা সোফায় এসে বস। অর্ণব বলল, আমরা একজনের সাথে দেখা করতে এসেছি। ঈশাত বলল, আমার জানা মতে বাগান বাড়িতে কেউ থাকে না, তাহলে মানুষ আসবে কি করে? উষা বলল, ভাইও, মানুষ নাও থাকতে পারে, কিন্তু ভূত তো থাকতে পারে, আমি শিওর এই বাড়িতে ভূত আছে। ঈশান বলল, তুই কি চুপ করবি? আদিল বলল, মানুষ না থাকলে গরম ধোয়া ওঠা কফির মগ কোথা থেকে এলো? ঈশাত বলল, তাই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। উষা শক্ত করে ঈশানের হাতটা ধরে রেখেছে, ওর বিশ্বাস এইখানে ভূত আছে। ভেতর থেকে ট্রাউজার ও টি শার্ট পরিহিত একটা ছেলে বের হলো। তোয়াল দিয়ে মাথা মুছতে মুছতে পিছন দিকে ঘুরতেই বেচারা ভয় পেয়ে গেল। বুকে 3টা ফু দিয়ে তারপর ওদের দিকে তাকালো। ছেলেটাকে দেখে উষা, ঈশাত ও ঈশানের চোখ দুটো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব হতে পারে? ঈশান বলল, অরূপ। উষা বলল, ভাইও ভূত। ঈশাত বলল, অরূপ এখানে কি করে সম্ভব? অরূপ বলল, কখন এলে তোমরা? তোমাদের দেখে আমি ভয় পেয়ে গিয়েছি। ঈশাত বলল, ভাইও, আমি কি স্বপ্ন দেখছি? ঈশান বলল, অরূপ না মারা গেছে? তাহলে এটা কে? অরূপ বলল, কি বলো তোমরা, মারা গেলে ফিরে এলাম কি করে? উষা বলল, বলেছিলাম না এটা ভাইও না, এখানে ভূত আছে, দেখলে তো তোমরা, অরূপ ভাইয়ের ভূত এইখানে। ঈশাত বলল, শান, আমায় একটা চিমটি কাটতো, আমি দেখি আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি দেখছি। ঈশান চিমটি কাটতেই ঈশাত লাফ দিয়ে উঠে বলল, ঈশাত বলল, আমি সত্যি দেখছি, আমার মাথা ঘুরছে, আমি এখন পাগল হয়ে যাব। অরূপ বলল, কেমন আছো তোমরা? বনু, কেমন আছিস? চোখ মুখের চেহারার এই অবস্থা কি করে করেছিস? অরূপ কথা বলতে বলতে উষার সামনে এসে দাঁড়াতেই উষা অরূপকে দেখে নিজেকে এতক্ষণ সামলে রাখতে পারলেও এখন আর পারল না, অজ্ঞান হয়ে ঢলে পড়ল।
পড়ে যাওয়ার আগেই অরূপ ওকে ধরে ফেললো। অরূপ বলল, বনু কি হলো তোর, তুই ঠিক আছিস তো? অরূপ ব্যস্ত হয়ে পড়ল বোনকে নিয়ে, কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল। উষার এক হাত নিজের দুই হাতে মুঠো করে নিয়ে হাতে ডলতে লাগলো। অরূপ বলল, বনু কি হলো তোর? আদিল বলল, চোখের সামনে মৃত মানুষকে দেখতে পেয়ে আমাদের বনু অজ্ঞান হয়ে গিয়েছে। অর্ণব বলল, তোর জন্য এতদিন কান্না করে করে চেহারার এই অবস্থা করেছে, এবার তুই বোনকে সামলা। আদিল বলল, এই ছোট দুইটারও একই অবস্থা, তাই এখানে না এনে পারলাম না। ঈশাদ ঈশান হা করে অরূপের দিকে তাকিয়ে আছে, ওদের মাথা এখনো ঝিমঝিম করছে। অরূপ বোনের জ্ঞান ফিরাতেই ব্যস্ত। অর্ণব আদিল মিটমিট করে হাসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের 16 নম্বর আর 17 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তোমরা যারা যারা পুরো গল্পটা মানে 1 নাম্বার পর্ব থেকে পুরো এই পর্যন্ত দেখেছো, তো তোমরা অবশ্যই জানিয়ে যাবা যে পুরো গল্পটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে প্রতিদিনের মতো একটা টার্গেট আছে। তো আজকের টার্গেটটা হলো, এই ভিডিওতে যদি তোমরা 24 ঘন্টার ভিতরে 1000 লাইক আর 200 কমেন্ট কমপ্লিট করে দিতে পারো, তাহলে পরবর্তী পর্বটা 1 ঘন্টার হবে। তো এখন তোমরা ভেবে দেখো কি হবে। তো যদি তোমরা পরবর্তী পর্বটা 1 ঘন্টার চাও, তাহলে অবশ্যই টার্গেট কমপ্লিট করে দিবে। আর হ্যাঁ গাইস, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।